নমস্কার। অবশেষে আসলাম জন্মদিনের রান্নার সিরিজের অন্তিম পর্বে। যে কোনো কাজের সার্থকতা ধরা থাকে মানুষের ভালোবাসায়। যখন এই সিরিজটি করে দেখেছি আপনারা এত ভালোবেসেছেন, পেয়েছি এমন বার্তা যে কত মানুষ বলেছেন যে আমরা আমাদের ছোটবেলা খুঁজে পেয়েছি, মনে পড়েছে নিজের মায়ের কথা, নিজের প্রিয়জনদের কথা, নিজেদের ছোটবেলায় ফিরে গেছি। তখন মনে হয়েছে এর থেকে সার্থক আর কিছুই হতে পারে না। সেই কাজের সেই সার্থকতার আনন্দ মনের গভীরে রেখে দেব আজীবন। জন্মদিন বড় আনন্দময় দিন, বড় মায়ায় ভরা, আশীর্বাদে ঢাকা। কিন্তু সব স্বপ্ন আলো হয়ে জ্বলবে না, সব আশা বুকে ভালোবাসার ঝড় তুলবে না। কারো কারো জীবনে কোনো কোনো জন্মদিন বয়ে আনে গভীর ক্ষত। সে ক্ষত সারা জীবনে ভুলবার নয়। এই পুরো সিরিজটি জুড়ে অনেক আনন্দের গল্প বলেছি জন্মদিনের। নিজের স্মৃতি, ফেলে আসা ছোটবেলা, এসব ধরা থেকেছে। আজকে এই অন্তিম পর্বে থাক তেমনই একটি গল্প যা আমার চেনা কারোর জীবনে বয়ে এনেছিল গভীর ক্ষত। সে ছিল এক বর্ষণমুখর দুপুর। আমি কলকাতার রাজপথে গাড়িতে। হঠাৎ করে আমার কাছে আসে একটি ফোন। বিনা কারণে আমার প্রবাসী এক অতি প্রিয়জন আমাকে বলে যে তোকে একটা আমার জন্মদিনের গল্প বলতে ইচ্ছা হলো। আমি বললাম হ্যাঁ বলো। বলল যে জানিস, আমি তখন অনেক ছোট। সেদিন আমার জন্মদিন, আমি পাড়ায় গিয়ে লোকজনকে নেমন্তন্ন করে এসেছি বাড়িতে কিচ্ছু না বলে। আমি শুনে লাফিয়ে উঠি, বলি আরে এ তো আমার জীবনের গল্প। সত্যি বলুন, সেই গল্পই বলেছি না আপনাদের বিগত পর্বে? আমি কেমন করে সারা পাড়ার লোককে নেমন্তন্ন করে এসেছিলাম আমার জন্মদিনে। সেই বলে যে সত্যি তুইও তাই করেছিলি? জানিস তো, আমার কিন্তু এই দিনের গল্পটা আজীবন মনে থাকবে। আমি বলি মনে তো থাকবেই, এই কথা মনে থাকবে না? বলে আরে শোনি না শেষ অবধি। আমার সেবার জন্মদিন, কিন্তু বাড়িতে খালি পায়েস হয়েছে, আমার জন্য কোনো উপহারও আসেনি, কোনো উৎসব আয়োজন হয়নি। আমি বললাম তারপর? বলে তারপর আমি চুপচাপ বিকেলে বেরিয়ে সব পাড়ার বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করে এসেছি যে আজ আমার জন্মদিন, তোরা কিন্তু আসবি, রাত্রিবেলা আমার বাড়িতে খাবি। বাড়িতে কেউ কিছু জানে না। সন্ধ্যে থেকে বন্ধুবান্ধব আসতে থাকে। তখন মা বুঝতে পারে ধীরে ধীরে যে এদের নেমন্তন্ন করে আনা হয়েছে। মা হাসি মুখে বাইরে থেকে খাবার আনায়, সবার জন্য খাবার আসে, খুব আনন্দ উৎসব, নানান রকম উপহারে জন্মদিনটা দারুণ কাটে। আমি ভাবলাম কেমন একটা মজা হলো, আজকে কিছু হবার কথাই ছিল না, কী সুন্দর আমার বার্থডে পার্টি হয়ে গেল। সন্ধে পেরিয়ে রাত হয়, খাওয়া দাওয়া আনন্দ উৎসবে ভরা একটি দিন শেষ হয়। অবশেষে সবাই চলে যাবার পর আমি বসি উপহার খুলে দেখতে। এমন সময় মা ঘরে ঢোকে, ঢুকে বলে সব উপহার গোছা, আমার সাথে চল। আমি মনে মনে খুব আনন্দ পাই, ভাবি এইবার মা মায়ের উপহারটা দেবে। সমস্ত উপহার দুটি ঢাউস ব্যাগে গুছিয়ে মায়ের পেছন পেছন নামি রাস্তায়, যাই পাড়ার মোড়ের মাথায়। আমি বলি তারপর? বলে তারপর কি হলো জানিস? মা আমাকে বলল সমস্ত উপহারের ব্যাগগুলি ওই ডাস্টবিনে ফেলো। আমি স্থির হয়ে যাই, বুঝতে পারি না কি বলছে। হঠাৎ যেন বাংলা ভাষা অর্থহীন হয়ে যায়। আমাকে অমন স্থবিরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মা আমার হাত থেকে উপহারের ব্যাগ দুটি নেয়, নিয়ে নিজেই ফেলে ডাস্টবিনে। তারপর আমার হাত ধরে বলে চলো এবার বাড়ি। জানিস, আমার সেদিন কান্নাও পায়নি, আজও পায় না। কারণ আজ মনে ভাবি কে জানে, হয়তো ভালোই হয়েছে। কারণ সেটিই হয়তো ছিল মার আমাকে এক অদ্ভুত শিক্ষা দেবার উপায়। জানি না আজও কেন মনে রেখেছি এই দিনটি। বিশ্বাস করুন, এই পুরো গল্পটি যখন বলা হচ্ছে আমি এদিক থেকে একটি কথাও বলতে পারিনি। বর্ষণমুখর সেই দুপুরে কলকাতার রাজপথ দিয়ে গাড়িতে আসতে আসতে এই আগাগোড়া গল্পটি শোনবার সময় তেমনটি লাগেনি। এমনকি যখন উপহার ফেলে দেবার অংশটি শুনেছি তখনও দুঃখ হয়েছে, কিন্তু ভাবনা চিন্তার বাইরে হয়তো অন্য কিছু কাজ করছিল। বুকের ভেতরটা সত্যিকারে মুচড়ে উঠল যখন শেষ লাইনটি শুনলাম, যে এটি একটি শিক্ষা দেবার উপায়। একজন মা তার 12-13 বছরের কিশোর ছেলেকে এই শিক্ষা দিলেন যে আমাকে না বলে নেমন্তন্ন করো না,
এবং সেই শিক্ষার ফলে সেই ছেলেটির মনে সৃষ্ট হলো এক গভীর ক্ষত। জানি না এ নিষ্ঠুরতা না সুবিচার, জানি না এ ভালো না মন্দ, শুধু এইটুকুই জানি যে এই গল্প আমাকে এনে দিয়েছে গভীরতর জীবনবোধ, যার জন্য আমি ধন্য। সত্যি তো, সব স্বপ্ন আলো হয়ে জ্বলবে না, সব আশা বুকে ভালোবাসার ঝড় তুলবে না। তবু জন্মদিন তো আসে, আসে আনন্দ নিয়ে, উৎসব নিয়ে, উপহার নিয়ে। সে সব উপহার ফেলা যায় না, কিছু কিছু উপহার ধরা থাকে মনের গভীরে আজীবন। তেমনই এক উপহার মায়ের হাতের পায়েস, যে জিনিস ছাড়া সত্যিকারের বাঙালির জন্মদিন অসম্পূর্ণ থেকে যাবে আজীবন। জীবনের পথে অনেক উপহার পড়ে থাকে ডাস্টবিনে, কিন্তু কিছু কিছু উপহার সত্যিই ধরা থাকে মানুষের বুকের গভীরে। যতদিন ভালোবাসা থাকবে, যতদিন অপত্য স্নেহ থাকবে, যতদিন মায়েরা বেঁচে থাকবে, ততদিন এই উপহার থাকবে ধরা আজকের রান্নাটিতে। আজকে থাকবে জন্মদিনের পায়েস। চলুন শিখি। জন্মদিনের পায়েস রান্নার আগে দুটি কথা বলে রাখা ভালো। আমার জন্মদিন শীতকালে, তাই আমি আজীবন জন্মদিনে পায়েস খেয়েছি নলেন গুড়ের। সেটি আমার সবচেয়ে পছন্দেরও, এবং তাও আমার মায়ের হাতের। কিন্তু আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, তাই বেশিরভাগ মানুষেরই জন্মদিন কিন্তু শীতকালে পড়ে না। তারা অন্যরকমভাবে পায়েস খান, চিনি দিয়ে, এবং যেভাবে আমি দেখাবো সেভাবে। কিন্তু রান্নাটি যখন করব তখন বলতে বলতে যাব গুড়ের পায়েসের উপায়। আরেকটি কথা, আমাদের বাড়িতে পায়েসে কোনোদিনও কিশমিশ পড়ে না, কেন জানি না, বোধহয় আমি খুব একটা পছন্দ করি না বলে। কিন্তু বেশিরভাগ মানুষ পায়েসে কিশমিশ দেন, তাই জন্য আমি আজকে পায়েসে কিশমিশ ব্যবহার করব। যদি আপনি চান আপনি বাদও দিতে পারেন, নচেত রাখবেন। পায়েস রান্নার জন্য আঁচে বসান কড়াই, ঢেলে দিন 1 লিটার দুধ, এবং যখন দুধ গরম হচ্ছে তখন সাথে মেখে রাখুন 1 মুঠো চাল গোবিন্দভোগ একটু ঘি দিয়ে। মনে রাখবেন, পায়েস কিন্তু কখনোই দুধ ভাত নয়। এই হচ্ছে পায়েসের সঠিক মাপ। 1 লিটার দুধে 1 মুঠ গোবিন্দভোগ চাল, তার বেশি কিন্তু দেবেন না। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রাখা হয়েছে 1 মুঠ চাল, আবারও বলছি, এবং খুব অল্প ঘি। এবং তারই সাথে যে দুধ আঁচে চাপানো হয়েছে সেই আঁচ মাঝারি রেখে দুধ কিন্তু নাড়িয়ে যাবেন সমানে, কারণ তলায় দুধ ধরে গেলে তাহলে কিন্তু এই পায়েস একদম খাওয়া যাবে না। দুধে ধোঁয়া উঠলে দিয়ে দিন 3টি এলাচ ও 1টি তেজপাতা। দুধে যখন ফুট ধরতে শুরু করবে তখন তাতে ঢেলে দিন গোবিন্দভোগ চাল। এই প্রসঙ্গে বলি, যদি আপনি গুড়ের পায়েস করেন তাহলে সেখানে এলাচ এবং তেজপাতা দেবার কোনো প্রয়োজন নেই। দুধ ফুটতে শুরু করলে তাতে দিয়ে দেবেন চাল, এবং একটু বাদে খানিকটা দুধ তুলে নিয়ে তাতে মেশাবেন
চিমটি ময়দা এবং তারপর সেই দুধে মেশাবেন গুড়। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেই দুধ আর গুড় আবার যোগ করবেন পায়েসে। এতে কিন্তু দুধ কেটে যাবার সম্ভাবনা অনেক কমে যাবে। আমার মায়ের মুখের একটি কথা আমার খুব ভালো লাগে, তা হলো পায়েসের পরিচিতি কিন্তু তার রঙে এবং ফোটায়, অর্থাৎ দুধের বলকে। মনে রাখবেন, এই সময় কিন্তু দুধ নাড়ানো থামানো যাবে না, সমানে নাড়িয়ে যেতে হবে এবং ধীরে ধীরে ঘন হয়ে দুধের রং বদলে যেতে থাকবে। আস্তে আস্তে দুধের রং গাঢ় হয়ে আসবে। তারই সাথে দেখবেন প্রথম দিকে যেমনভাবে দুধ ফুটছিল, পরের দিকে কিন্তু তার ফোঁটা অন্যরকম হয়ে যাবে। কেমন জানি একটুখানি থলথলে ভাব আসবে একটা দুধে। তখনই বুঝবেন পায়েস কিন্তু ঠিকঠাক হচ্ছে। প্রায় 20 থেকে 25 মিনিটের মাথায় দেখবেন দুধের রং গাঢ় হয়েছে এবং ফোঁটা অর্থাৎ বলকও অন্যরকম হয়ে এসছে। এবার আঁচ একদম কমিয়ে আনুন এবং দিয়ে দিন পরবর্তী উপকরণগুলি। প্রথমে দিন চিনি, আপনি যতটা মিষ্টি পছন্দ করেন তার ওপর। আমি মাঝারি মিষ্টি চাই, সেই জন্য আমি দেব 3 থেকে 4 চামচ। তার সাথে দিন ভাঙা কাজু, ছাড়িয়ে লম্বা কুচি করে রাখা কাঠবাদাম, এটি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এবং তার সাথে দিন কিশমিশ। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচে রাখুন আরও 2 থেকে 3 মিনিট। প্রথমেই বলেছিলাম পায়েস কিন্তু কোনো মতেই দুধ ভাত নয়, সেই জন্য পায়েস কিন্তু খুব তরল গোছের হলে একদম ভালো লাগে না। যখন পায়েস হবে ঘন এবং ক্ষীরের মতো, তখনই কিন্তু সে পায়েস হয়ে উঠবে সত্যিকারের পরমান্ন। আমাদের পায়েস রান্না শেষ, তবে পরিশেষে দুটি কথা না বললেই নয়। প্রথমত, আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি, আপনি কিন্তু নিজের রুচি অনুযায়ী তা বাড়াতে অথবা কমাতে পারেন। দ্বিতীয়ত, দুধ ঘন করবেন অনেকক্ষণ সময় ধরে যদি হাতে সময় থাকে, কিন্তু যদি সময়ের অভাব হয়, আধুনিক যুগ তো, অনেকেরই হাতে সময় খুব কম, সেক্ষেত্রে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। মনে রাখবেন 1 লিটার দুধে 200 মিলিলিটার কনডেন্স মিল্ক দেবেন এবং সেক্ষেত্রে কিন্তু চিনি একদম দেবেন না, কড়া মিষ্টি হয়ে যাবে তাহলে। কেমন লাগলো আজকের পর্বটি এবং এই জন্মদিনের সিরিজ দয়া করে আমাদের লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। সত্যিই জানি না আজকের এই পায়েস পরমান্ন হয়ে উঠতে পারবে কিনা, কিন্তু এটুকু জানি যে মনে এই কামনা নিয়ে আজকের পর্বটি করলাম যে প্রত্যেক ঘরে ঘরে পায়েসের সুবাসে সুবাসিত হোক জন্মদিন। প্রত্যেকের জন্মদিন বারবার ফিরে আসুক, বহুবার ফিরে আসুক, এবং প্রত্যেক মা যেন তাদের সন্তানদের এমনই পায়েস খাইয়ে আশীর্বাদ করে চলেন যুগ যুগ ধরে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।